শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 8:30। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। কালকে আমার হাজবেন্ডের নাইট শিফট ডিউটি ছিল, তাই আমি আর আমার শাশুড়ি মা এই নিচের রুমে শুয়ে পড়েছিলাম। আর তোমরা তো অনেকেই জানো, যারা আর কি ডেলি ভিউয়ার্স, যে শাশুড়ি মার রুমে শুলেই মশারি খাটাতে হয়। যদিও মশারি খাটিয়ে শোয়া আমার অভ্যাস নেই, তবে কিছু করার নেই, শুতেই হয়। তো এখন 8:30 বেজে গেছে, আমি অমনি ঘুম থেকেও উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠেই প্রথমে ভাবলাম আগে বিছানাটা তুলে নিই, কারণ এখন যদি বিছানাটা না তুলে আমি ব্রাশ করতে চলে যাই, তাহলে এসে পরে আমার শ্বশুরমশাই বিছানা তুলে দেয়, আর ওই জিনিসটা আমার ঠিক ভালো লাগে না। তাই আর কি ঘুম থেকে উঠেই প্রথমে চেষ্টা করি বিছানাটা তুলে নেওয়ার জন্য। তো প্রথমে তো মশারিটা তুলে নিলাম, আর মশারিটা তোলার পরেই এই ব্ল্যাঙ্কেটটা এখন তুলে নিচ্ছি। এই ব্ল্যাঙ্কেটটা খুব একটা ভারী না, তাই এটা আমি রেখে দিই। তবে আমরা যে রুমটাতে শুই, মানে ওপরের কথা বলছি, আর যে ব্ল্যাঙ্কেটটা আমরা নিই, ওই ব্ল্যাঙ্কেটটা এতটাই ভারী যে আমি একা হাতে তুলতে পারি না। মানে আগে তুলতে পারতাম, যখন আর কি আমার প্রেগনেন্সি ধরা পড়েনি, তখন আমি বিছানাটা গুছিয়ে নিতাম। তবে প্রেগনেন্সি ধরা পড়ার পর থেকে আমি আর ওই ব্ল্যাঙ্কেটটা তুলি না, কারণ ব্ল্যাঙ্কেটটা এতটাই ভারী লাগে যে আমার খুবই অসুবিধা হয়। তাই ওই ব্ল্যাঙ্কেটটা তুলি না। আর এইটা যেহেতু খুব একটা ভারী না, আর খুব একটা আমার অসুবিধাও হলো না। এখন বিছানা ঝাড়ার ডান্ডিটা নিয়ে চলে এসেছি, আর এই ডান্ডিটা দিয়ে পুরো বিছানাটা ভালো করে ঝেড়ে নেব। কারণ আমার শাশুড়ি মা যদি বিছানার মধ্যে আবার নোংরা দেখে বা ধুলোবালি দেখে, তাহলে ওনার পছন্দ না, কারণ উনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বেশি ভালোবাসেন। তাই আর কি বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম, আর এদিকে জানালাটাও খুলে নিলাম। তবে আজকে জানালাটা খোলার সঙ্গে সঙ্গেই দেখলাম মেঘলা মেঘলা ওয়েদার, যেটা দেখে খুবই ভালো লাগলো। তো এখন বাইরে চলে যাব, বাইরে গিয়ে এখন ব্রাশ করে নেব, তারপরে কি কি করছি না করছি সেটা চলো তোমরা সাথে থেকে ব্লগটা দেখতে থাকো। আমার যেহেতু ব্রাশ করা হয়ে গেছে, আর সকালে খালি পেটে আমার প্রত্যেক দিনে একটা ওষুধ থাকে, তো এই ওষুধটা হচ্ছে থাইরয়েডের। তো এখন থাইরয়েডের ওষুধটা খেয়ে নেব। আগেও বলেছি যে প্রেগনেন্সি চলাকালীন আমার 1% থাইরয়েড দেখা দিচ্ছে, তার কারণে ডাক্তারবাবু 1 মাসের প্রথমে বলেছিল ওষুধ খেতে। তারপরে এই 12 তারিখে যখন ডক্টর চেক আপে গিয়েছিলাম, তখন বললো যে না, 1 মাস না, এটা কন্টিনিউ 1 বছর খেতে হবে। যখন তোমার বাচ্চা হয়ে যাবে, বাচ্চা হওয়ার পর একবার থাইরয়েড টেস্ট হবে, তারপরে থাইরয়েডের ওষুধটা তুমি বন্ধ করে দেবে। কারণ এখন যদি আমি ওষুধটা বন্ধ করে দিই 1 মাসের মাথায়, তাহলে মানে পরের যে মাসগুলো আমার চলবে, মানে থাইরয়েডটা হওয়ার মানে পুরোপুরি 99% চান্স আছে। তো সেজন্যই ডাক্তারবাবু বললো যে ওষুধটা তোমাকে 1 বছর কন্টিনিউ করতে হবে তোমার প্রেগনেন্সি চলাকালীন। আর এটা কোনো মানে আশ্চর্যজনক ব্যাপার নয়, প্রেগনেন্সিতে অনেকেই থাইরয়েড ধরা পড়ে, তবে তোমার তো থাইরয়েডটা ধরা পড়েনি, তোমার থাইরয়েডটা হবার চান্স আছে। তো যার কারণে ওষুধটা আমাকে দিয়েছিল 12.5। তো সেই ওষুধটা প্রত্যেক দিন সকালে খালি পেটে থাকে। তো এখন ওষুধটা খেয়ে নিয়েছি। ওষুধটা খাওয়ার পরে প্রত্যেকটা রুমের পাপোশগুলো তুলে নেব, কারণ এখন রুমগুলো মুছে নেব। আর 12 তারিখে ডক্টর চেক আপ থেকে আসার পর থেকে ডাক্তারবাবু যেহেতু আমাকে বলেছে তুমি বাড়ির টুকিটাকি কাজগুলো করতে পারো, যেগুলো তোমার মন চাইবে বা যেগুলো তুমি পারবে মনে হবে, তো সেই কারণে আমি যেহেতু ভাবলাম যে ঘর মুছতে খুব একটা কঠিন কাজ নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ডান্ডিতে করে মুছবো, তাই এই ঘর মোছা, ঝাড় দেওয়া, এই কাজগুলো মানে এবার থেকে আমিই করে নেব। যার কারণে এখন ডান্ডি নিয়ে সোজা চলে এসেছি, নিচের সমস্ত রুম মুছে নেব। এবার যখন ডক্টর চেক আপে গেলাম, তখন ডাক্তারবাবুর কথাটা শুনে আমি অনেকটাই আশ্চর্য হয়ে গেলাম। ডাক্তারবাবু আমাকে জিজ্ঞেস করলো যে তুমি নর্মালে বাচ্চা নিতে চাও নাকি সিজারে নিতে চাও, মানে তোমার কোনটা মনে হচ্ছে ভালো। তবে আমি বলেছিলাম যে নর্মালে সবারই মুখেই শুনেছি যে খুব নাকি কষ্ট পায়, তবে সিজারটাই মনে হয় ভালো। তো ডাক্তারবাবু হাসছিলেন, বলছিল সিজারটা ভালো মানে যখন তোমার বেবি হবে, মানে অপারেশন হবে, ঠিক সেই মুহূর্তে সিজার অপারেশনটা ভালো। তবে সারা জীবনের জন্য নর্মাল অপারেশন যেটা হয় আর কি, নর্মালে বাচ্চা, যেটা আগেকার দিনে আমাদের ঠাকুমা মাদের হয়ে এসেছে, তো বলছে নর্মাল হওয়াটাই বেশি ভালো। হয়তো নর্মালে যখন বাচ্চা হবে তখন হয়তো খুব বেশি কষ্ট পাবে,
বা হয়তো এমনই কষ্ট যেটা হয়তো সহ্য করার মতো না, তবে ওই ক্ষণিকের জন্য কষ্টটা। আর তোমার সিজারে হওয়া মানে সারা জীবনের কষ্ট। উনি আমাকে খুব ভালো করেই বোঝালেন, দেখো তোমরা এখনকার দিনের মেয়ে তো, তোমরা কষ্টটা সহ্য করতে পারো না, মানে যে কষ্টটা আর কি অপারেশনে হয়, তার কারণে বেশিরভাগ ক্ষেত্রে বলে যে সিজার হওয়াটা বেশি ভালো। তবে একদমই না, সিজারটা একদমই ভালো নয়। কারণ সিজারে হওয়া মানে যখন বেবি হবে তখন হয়তো ওই 1-1.5 ঘন্টা কষ্ট পাবে না, বাকি সারা জীবন কষ্ট পাবে। তো সারা জীবন কষ্ট পাওয়া ভালো নাকি 1-1.5 ঘন্টা কষ্ট পাওয়া ভালো? তবে তখন আমি বললাম যে না, সারা জীবনের থেকে ওই 1-1.5 ঘন্টা কষ্ট পাওয়াটাই মনে হচ্ছে বেশি ভালো। তখন বলল যে চেষ্টা করো টুকিটাকি কাজ করার, মানে নর্মালে বাচ্চা হওয়ার একটা উনি আমাকে সাজেশন দিলেন, সেটা হচ্ছে যে সবসময় শুয়ে বসে থেকো না, ওঠানামা করো, কাজ করো মানে ভারী কাজ না, নর্মালি কাজ। তো সেজন্য বলো বেশি বেশি কাজ করো, একটু ওঠানামা করো, শরীরটাকে একটু মুভমেন্ট করো, তাহলে দেখবে নর্মালে বাচ্চা হওয়ার একটা চান্স থাকে। আর যদি তুমি সবসময় শুয়ে থাকো, বসে থাকো, যদি ভাবো আমি রেস্টে থাকবো, তাহলে কিন্তু নর্মালি একদমই হবে না, সিজারে হবে। তবে চেষ্টা করো যাতে বেবিটা নর্মালে হয়, কারণ নর্মালে হলে সারা জীবনের একটা নিশ্চিন্তি ব্যাপার। হয়তো 1.5-2 ঘন্টা কষ্ট হতে পারে যতটুকু অপারেশন হবে, তবে আমরা মেয়েরা তো সব কিছু সহ্য করে নেব, কারণ ভগবান তো মেয়েদেরকে সহ্য করার জন্যই দিয়েছে, কি বন্ধুরা, তাই না? তো সেজন্যই বললো যে চেষ্টা করো যাতে বেবিটা নর্মাল হয়। তারপর থেকে আমিও বুঝে নিলাম যে না, ডাক্তারবাবু কথাটা একদমই ঠিকই বলেছে। সারা জীবন কষ্ট পাওয়ার থেকে ওই 1.5-2 ঘন্টা কষ্ট পাওয়াটা মনে হয় সহ্য করে নেওয়া যায়। তবে ডাক্তারবাবু একটা কথা বললো যে সিজারে যাদের বেবি হয়, তো বেবি হওয়ার ঠিক কিছুক্ষণ আগে একটা ইঞ্জেকশন দেওয়া হয়, যেটা আমাদের মেরুদণ্ড শিরাতে। তো ওই ইঞ্জেকশনটাই সারা জীবনের ব্যথা সহ্য করতে হয়, যেটা শীতকালে কোমরে ব্যথা হয়, পিঠে ব্যথা হয়, যেটা সহ্য করা যায় না। তো ওই কথাটা শোনার পর থেকে আমি মনে মনে ঠিক করেছি যে যদি নর্মালে হয়ে যায় তাহলে খুবই ভালো। তবে এইসব ব্যাপার তো ভগবানের হাতে হাত আছে। তবে হ্যাঁ, নিজের দিক থেকে পুরোপুরি চেষ্টা করতে হবে, এমনটা নয় যে সবটাই ভগবানের হাতে হাত আছে, তোমার হাতেও কিন্তু অনেকটা হাত আছে, তুমি চাইলে নিজেরটা নিজেই করতে পারো। তবে আমি একটাই কথা বলবো, অনেকেই প্রেগনেন্ট আছো যারা আমার ভিডিও দেখো, তো ভয় একদমই পেও না, কারণ আমিও কিন্তু একটু ভীতু বলতে পারো। তবে ডাক্তারবাবুর কথাগুলো শুনে মনটা এতটাই খুশি হয়ে যায় যে মনে যে ভয়গুলো থাকে সে ভয়গুলো জানি না কেমন নিমিষের মধ্যেই চলে যায়। তো যাই হোক, তোমাদেরকে আমি একটাই কথা বলবো, অনেকে তো প্রেগনেন্ট আছো যারা আমার ভিডিও দেখো, তো তাদেরকে আমি বলবো 1ম 3 মাস কিন্তু একদমই বাড়ির কিচ্ছু কাজ করবে না, চুপচাপ খাবে দাবে রেস্ট নেবে। যেই 3 মাস কি 4 মাস পেরিয়ে যাবে তারপর থেকে টুকিটাকি কাজগুলো করবে, তাহলে দেখবে তোমার শরীরের পক্ষ খুব ভালো হবে আর বাচ্চাও খুব তাড়াতাড়ি মুভমেন্ট করবে। তো সেখানে বলবো তোমরা যতটুকু পারবে কাজবাজ করবে। এইদিকে কিন্তু আমার সকালের টিফিন খাওয়া হয়ে গেছে, আর সকালের টিফিন খাওয়া যেই হয়ে গেছে, কলতলে গিয়েছিলাম হাত ধুতে, তো ওখানে গিয়ে দেখলাম সকালের বাসনগুলো শুকিয়ে গেছে। তো সেই বাসনগুলো এখন তুলে নিয়ে চলে এলাম। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই বাসনগুলো মুছে নিচ্ছি, যদি কোথাও একটু জল থেকে থাকে তো সেগুলো মোছা হয়ে যাবে। তোমরা ভাবছো তো যে আমি 2 হাতে সর্ষের তেল কেন নিলাম, তো চলো তোমাদেরকে দেখাই যে আমি সর্ষের তেল কেন নিলাম। আসলে 2-3 দিন আগেই আমার শাশুড়ি মামাকে ইঁচড় কাটা শিখিয়েছিল, তো সেই ভাবলাম আজকে ইঁচড়টা আমি কাটবো, যদিও শাশুড়ি মা বলছিল তুই একদমই পারবি না। তখন আমি শাশুড়ি মাকে কি বললাম জানো, বললাম মা কি মানে মেয়েরা যদি চাই যে আমি কাজ শিখবো, তাহলে তারা কিন্তু অনায়াসে সেই কাজটা 1 সেকেন্ডে শিখে নিতে পারবে। আর কোনো মেয়ে যদি বলে যে আমি কাজ শিখবো না, তাতে তুমি তার পেছনে মাস্টার লাগিয়ে দাও, তুমি যা ইচ্ছেভাবে ওকে কাজ শেখাও, সে কিন্তু কোনো মতেই শিখবে না। তো সেটাই আমার শাশুড়িমা বললো যে হ্যাঁ, এই কথাটা কিন্তু একদম ঠিক বলেছিস, আমরা মেয়েরা কিন্তু চটজলদি সমস্ত কাজ শিখে নিতে পারি। তো সেই আর কি, শাশুড়িমাকে যেমন আমি ইঁচড় কেটে দেখিয়ে দিলাম যে দেখো আমি কিন্তু ইঁচড় কোনো দিনই কাটিনি, ওই তুমি কাটতে আমি শুধু বসে 2 চোখ ভরে দেখতাম, আর সেই 2 চোখ ভরে দেখাটাই দেখো আজকে আমি নিজে ইঁচড় কাটছি। তো প্রথমে যখন ইঁচড়টা কাটা হয় ওইটা একটু জলে ধুয়ে নিতে হয়, তাহলে ইঁচড়ের গায়ে যে আঠাগুলো লেগে থাকে সেগুলো হাতে খুব একটা লাগে না।
তাই প্রথমে ইঁচড়টা কেটে জলে ধুয়ে নিয়েছিলাম, আর এখন পিস পিস করে ইঁচড়টা কেটে নিচ্ছি। আমার শাশুড়িমা কিন্তু পাশটাতেই দাঁড়িয়ে আছে, তোমরা একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবে। আসলে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন যে আমি ইঁচড়টা কাটতে পারছি কি পারছি না। ভাতটা যেহেতু হয়ে গিয়েছিল তো ভাবলাম ভাতটা নামিয়ে দিই, কারণ ভাতটা যদি প্রেশার কুকারে আর 2 থেকে 3 মিনিট থেকে যায় তাহলে ভাতটা গলে যাবে। আর গলা ভাত কিন্তু আমার হাজব্যান্ড একদমই খেতে চায় না, আর ভাতটা যদি 1%ও গলে যায় আবার নতুন করে তার জন্য ভাত চাপাতে হয়। তার কারণে ভাবলাম ইঁচড়টা কেটে ভাতটা ফার্স্টে নামিয়ে নিই। তো তার কারণে প্রেশার কুকার থেকে হাঁড়িতে ভাতটা ঢেলে নিলাম, আর ভাতের এখন ফ্যানটা ভালো করে ঝরিয়ে নেব। আর ওদিকে আমার শাশুড়ি মা তোমার প্রেশার কুকারে ইঁচড়টা চাপিয়ে দিয়েছিল, মানে সেদ্ধ হওয়ার জন্য, তারপরে কড়াইয়েতে মানে ইঁচড়ে রান্না করা হবে। তো ওদিকে ভাতের ফ্যান ঝরানো আমার হয়ে গেছে। আর এই দিকে দেখো আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা আজকে নিচের যে ব্ল্যাঙ্কেটটা ছিল সেটা কেচে নিচ্ছে। আসলে আমরা বাইরে ব্ল্যাঙ্কেট কিচ্ছুই কাচতে দিই না, কারণ বাইরে দিলে জিনিসটা নষ্ট হয়ে যায়। বাড়িতে কাচলে হয়তো একটু কষ্ট হয়, তবে যাই হোক নিজেরাই অ্যাডজাস্ট করে কেটে নিই। আগে বছর কিন্তু আমি, আমার শাশুড়ি মা আর আমার ননদ কেচেছিলাম, তবে এইবারে যেহেতু আমি আর এইসব কাচতে পারবো না তাই শাশুড়ি মাই কেচে নিচ্ছিল। তো আজকে ইঁচড় চিংড়ি হবে। তো প্রথমে ইঁচড়ের রান্নাটা আমার শাশুড়িমা করে দিয়ে চলে গেছিলো। তো যেহেতু শাশুড়িমা ব্ল্যাঙ্কেটটা কাটছিল তার কারণে আমাকে বললো, তুই তাহলে একটা কাজ কর, ইঁচড়টা হয়ে গেছে, তুই এই চিংড়ি মাছগুলো ভেজে নে, তারপরে ইঁচড়টা দিয়ে নাড়ি চাড়িয়ে নামিয়ে দিবি। তখন আমি চিংড়ি আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে। চিংড়ি মাছ আর পেঁয়াজটা যেই ভাজা হয়ে যাবে সেই আমি দিয়ে দেবো তোমার ইঁচড় তরকারিটা, তাহলেই হয়ে যাবে ইঁচড় চিংড়ি। আর আমি জানো তো আগে চিংড়ি মাছ একদমই খেতাম না, তবে এখন শ্বশুরবাড়িতে আসার পর থেকে এই চিংড়ি মাছটা খাই, এর থেকে যে ছোটো সাইজের চিংড়িটা আছে সেটা খাই না। তো এদিকে ইঁচড়ের যে রান্নাটা করা হয়েছিল সেটা চিংড়ির মধ্যে দিয়ে দিলাম, আর এখন ভালো করে নাড়াচাড়া করে নেব, তারপরেই হয়ে যাবে আজকে ইঁচড় চিংড়ি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি কোথাও একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকে দুপুরের মেনুতে ছিল ভাত, ঝিঙে আলু পোস্ত, পাট শাক ভাজা আর এঁচড় চিংড়ি। এখন আচার না নিলে তো আমার খাবার খাওয়া একদমই হয় না। তো চলো আজকের মতন টাটা।